প্রিয় দর্শক, আই মিডিয়ার নিয়মিত আয়োজন জিকম জাহাপনা, আমি জুয়েলার্স আজ আপনাদের সাথে নিয়মিত যে আয়োজন আমাদের থাকে বাংলাদেশের সমসাময়িক প্রসঙ্গ। আপনাদের মনে থাকার কথা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে এই কথাটা বহুল প্রচলিত ছিল যে নাম বললে চাকরি থাকবে না। তো তেমনি একটি বিষয় আসলে বাংলাদেশে আমরা দেখলাম যে প্রশ্ন করলে চাকরি থাকে না। এটা বদলে গেছে বিষয়টা। এখন যদি কেউ প্রশ্ন করে তাহলে তার চাকরি থাকে না। আহ, উম, যে প্রশ্নগুলো আসলে 2024 সালের 5 আগস্টের পর থেকে উত্থাপিত হওয়া উচিত ছিল, সাংবাদিকের দায়িত্বও ছিল, কিন্তু আমরা কি দেখলাম? ফেসিবাদের দূষর বলে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, জেল, হত্যা মামলার আসামি, জোর করে চাকরিচ্যুত করা, এমনকি তালিকা দৌড়ে তাদেরকে তাদের মিডিয়া হাউস থেকে বের করে দেয়া। এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করা হলো, এর ফলশ্রুতিতে যে প্রশ্নগুলো উত্থাপিত হওয়ার কথা ছিল সেই প্রশ্নগুলোর উত্থাপিত হলো না। এখন যখন 8 মাস পরে বা 9 মাস পরে সাংবাদিকরা ধীরে ধীরে মুখ খোলার চেষ্টা করেছেন বা মুখ খোলার সাহস করেছেন, তখনই তাদের উপর সেই খড়গ নেমে আসছে। এবং আমাদের জিহুকুম জাহাপনা যাদেরকে বলি আমরা, যারা এখন ক্ষমতার শীর্ষে আছেন, তাদের ভাষ্য মতে হচ্ছে বাংলাদেশে এখন স্বাধীন মানে গণমাধ্যমগুলা সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। তো আমরা দেখলাম সর্বোচ্চ স্বাধীনতার নমুনা কি, যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে 5ই আগস্টের পরে যেভাবে বলা হচ্ছিল যে আপনার কয়েক হাজার মানুষ হত্যা করা হয়েছে, আহ, আহত নিহত হয়েছে, সো এই বিষয়গুলো নিয়ে আসলে কেউ প্রশ্ন করেনি। তো আমাদের যেটা বলা হচ্ছে ফেসিবাদের আমল ছিল। আমরা দেখলাম তখনকার টেলিভিশনগুলো রাতের পর রাত, দিনের পর দিন আমাদের বুদ্ধিজীবী যারা যারা টক শুতে বা টক শুজীবী যারা, তারা কিন্তু বলা যায় টিভি ফাটিয়ে ফেলেছেন আওয়ামী লীগের বিরোধিতা করে। কই তারা কাউকে আমি জেলে ভরতে দেখিনি আমরা। কারো বিরুদ্ধে হত্যা মামলা হওয়ারও কোনো রেকর্ড আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তখন ছিল, আইসিটি আইনে কিছু মামলা হয়েছে। সেটা দেখলাম যে 5 বছরে মাত্র 500 সামান্য কিছু বেশি সাংবাদিকদের উপরে সেই মামলা হয়েছিল কিন্তু তারা কিন্তু সবাই যে জেলে গেছেন তেমন না, বা জেলে গেলেও তারা অনেকেই জামিন পেয়েছেন। কিন্তু এই আমাদের জিহুকুম ঝাপনার যুগে আমরা যেটা দেখছি, হত্যা মামলায় যারা জেলে গেছেন বা আরও অন্যান্য মামলায় অনেকেই জেলে গেছেন এবং অনেক তো পলাতক জীবনযাপন করছেন, এবং যারা জেলে গেছেন তাদের কোনো জামিনও হচ্ছে না। হুম। তারপর হচ্ছে আমাদের ধরেন বর্তমান যিনি আইন উপদেষ্টা আছেন জনাব আসিফ নজরুল, তো তিনি কিন্তু একটা কি বলে একটা মিথ্যাচারকে মিথ্যা বলতে 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 সত্যতে পরিণত করে ফেলেছিলেন। সেটা হচ্ছে কি, যে বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় চাকরি করে। যখন পাকিস্তানের শাসনাধীনে ছিলাম, অত্যন্ত যন্ত্রণাদায়ক শাসন ছিল। আমাদেরকে নানাভাবে তারা শাসন করেছে, আমরা সবাই এটা জানি। আমার প্রশ্ন, যখন আমরা পাকিস্তানে আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত? আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রপত্রিকা করি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের সাথে চাকরি করছে। কিন্তু উনি যখন ক্ষমতায় গেলেন, আমরা দেখলাম যে না, 26 জনকে তিনি আর খুঁজে বের করতে পারলেন না। এবং তখন বলা হয়েছিল যে আন্দোলনটা হলো যেহেতু 26 লক্ষ লোক বাংলাদেশে ভারতীয় চাকরি করেন, তার মানে এই কারণে আমাদের ছেলেরা চাকরি পাচ্ছে না। এটা বলে বলে উনি পত্রিকায় লিখেছেন, উনি বিভিন্ন টক শোতে বলেছেন, উনি বিভিন্ন সেমিনারে বলেছেন। কিন্তু দুঃখের বিষয়, 8 মাস পরেও তিনি একজন ভারতীয়কে খুঁজে চাকরি থেকে বের করতে পারলেন না। এই হচ্ছে আমাদের স্বাধীনতা। এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য, এটা আপনি ক্লিয়ার আছেন, এটা আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। এটা উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি, সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম। এদিকে 2024-এর জুলাই আগস্টে আমরা কি দেখলাম? পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে, বিশেষ করে অনলাইনে নানা রকম গুজব ছড়িয়ে পড়ছিল। তখন এইখানে মারা যাচ্ছে, ওইখানে মারা যাচ্ছে, এখানে ধর্ষণের ঘটনা ঘটছে, মানে সব কিছু আওয়ামী লীগ ছাত্রলীগেরা করে ফেলছে, চারদিকে শুধু একই ধরনের ঘটনা। মানে কেউ বুঝে ওঠার আগে মানুষ এত বিভ্রান্ত ছিল যে কেউ বুঝে ওঠার আগেই আসলে এই যে আগস্টের যে তারা যে কোনো অভ্যুত্থান বলছে, সে ঘটনাটা ঘটে গেল আসলে। যারা সেদিন লাল কাপড় বেঁধে বা প্রোফাইল লাল করে আন্দোলনে গিয়েছিলেন, তারা এখন বলছেন আমরা তো আসলে বুঝতেই পারিনি। এখন যখন আস্তে আস্তে ধীরে ধীরে সত্যগুলো একটু বের হয়ে আসছে, তারা কিন্তু সেই বিভ্রান্তি কাটিয়ে উঠছেন। আবার দেখেন কি হলো বিদ্যুৎ নিয়ে।
বিদ্যুৎ নিয়ে সে কি আলোচনা 5 আগস্টের পরে আমরা দেখলাম শেখ হাসিনা আদানি গ্রুপের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, কোনো ধরনের শর্ত কোনো কিছুর তোয়াক্কা না করে কঠিন সব শর্ত নিয়ে আদানির কাছে বিশাল দামে বিদ্যুৎ কিনেছে। আমরা সেটা বিশ্বাসও করলাম যে আসলে এমন কিছু হয়েছে, বাংলাদেশ শেখ হাসিনা সব কিছু ভারতকে দিয়ে দিচ্ছে। কিন্তু এখন দেখলাম কি যে আদালত রায় দিয়েছে যে যে চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার সেটা কোনো একতরফা চুক্তি নয় এবং সে যাবতীয় আইন কানুন মেনেই সেই চুক্তি করা হয়েছে। সো আলটিমেটলি যেটা হলো যে বর্তমান যে সরকার তারা কিন্তু আর সেই চুক্তি থেকে আর বের হয়ে আসেনি, আদানির কাছ থেকে বিদ্যুৎ তারাও নিয়ে আসছে। তো এইসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও কথা হয়েছে, কিন্তু এর বাইরে আসলে কোনো কথা আমরা দেখিনি। তো 5ই আগস্টের আগে এই যে মিথ্যাচার, এই যে গুজব ছড়িয়ে জনমনে এক ধরনের বিদ্বেষ তৈরি করা হয়েছিল, এই প্রশ্নগুলো কোনো গণমাধ্যম কি আজ পর্যন্ত করতে পেরেছে? এই যে যারা মারা গিয়েছিল বলা হচ্ছে, যারা শহীদ হয়েছিল বলা হচ্ছে, যারা ফিরে আসছে, যারা বাড়িতে ফিরে আসছে, তারা কি কারো বাড়িতে গিয়ে সেই তদন্তগুলো করেছে? যে যেটা আমরা হেফাজতের সময় দেখেছিলাম সেই তদন্তগুলো হয়েছিল, অনেককে আমরা দেখেছিলাম তারা ফিরে এসেছে। কিন্তু 5ই আগস্টের পরে যে তালিকা তারা বলেছিল, যে সংখ্যা তারা বলেছিল, বা যে ঠিকানাগুলো দেওয়া হয়েছিল, সেই ঠিকানায় কি কোনো সাংবাদিক গিয়ে তদন্ত করে দেখেছেন যে তারা কিভাবে মারা গেলেন, কোথায় মারা গেলেন? কেউ দেখেনি। এবং এমন এক অবস্থায় বাংলাদেশ আজ দাঁড়িয়েছে, এই প্রশ্নগুলো যদি কি করে মানে তদন্তের স্বার্থে আমরা ধরে নিলাম মৃত্যু মানে প্রতিটা মৃত্যুর প্রতি আমাদের সহমর্মিতা আছে, যে কোনোভাবে মৃত্যু, কারো মৃত্যু আমাদের কাম্য নয়, যে কোনোভাবে মৃত্যু আমাদের কাম্য নয়, কিন্তু সেটি সঠিক তদন্ত হওয়া উচিত। আসলে কীভাবে মৃত্যু হয়েছে, কার মৃত্যু হয়েছে, যে সংখ্যাগুলো বলা হচ্ছে আসলে সেটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, সেই প্রশ্ন করার সুযোগ আজ আর নেই। টেলিভিশন টকশোগুলো যদি দেখি, একতরফা টেলিভিশন টকশো, সেখানে যে আত্মপক্ষ সমর্থনের যে বিষয়টা থাকে, যে একজন লোক অপরাধী হয় কি সংবাদ মাধ্যমে বিভিন্ন পক্ষ থাকে, যখন আলোচনা হয় বিভিন্ন পক্ষ তাদের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো এখন এমনভাবে চলছে যে টকশোগুলো যদি দেখি সবাই একই সুরে গান গেছে, আমরা যেটা বলি গাজীর গীত গাওয়া, একই গীত সবার মুখে, সবই শুধু আওয়ামী বিদ্বেষের এক টকশোগুলো আমরা টেলিভিশন খুলিয়ে দেখতে পাই। এই হচ্ছে আমাদের বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও দেখা হবে আই মিডিয়ার এই আমাদের যেরকম যাপনায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।